এত দুষ্টামি তুমি কিভাবে করো মেয়ে? আরেকটুকু হলেই তো কোনো বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে। স্নেহা পড়ে যাওয়ার কারণে ঠিকভাবে হাঁটতেও পারছে না। তাই কলেজে দপ্তরের এক মহিলা কর্মীর সাহায্য নিয়ে হেঁটে হেঁটে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। এক হাতে ভর তার কাঁধের উপর রেখেছে, দুষ্টামির ভাব বজায় রেখে বলে, আরে খালা, তোমার তেমন ব্যথা পাইনি আমি। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। খালা উত্তরে স্নেহা আর কিছুই বলল না। মা বাবা না থাকার কারণে খালারা স্নেহাকে একটু বেশি আদর করে, তাই তার ব্যথা দেখে খালার মনটা খারাপ হয়ে যায়। হাঁটতে হাঁটতে স্নেহা মুচকি হাসে, মনে মনে ভাবে, আজ যদি আমার মা থাকতো তাহলে কি সেও আমাকে এইভাবেই আগলে রাখতো? স্নেহা বিজ্ঞান বিভাগের ছাত্রী। খালা তাকে ক্লাসরুমের ভেতরে নিয়ে গিয়ে সিটে বসিয়ে দেন। মাকে নিয়ে ভাবতে ভাবতে স্নেহার চোখের কোণে অশ্রু জমে ওঠে। সে সে সিটে বসেই খালার প্রশান্তের দিকে তাকিয়ে মুখ বুজে ডাকে, মা। হঠাৎ খালার পেছনে ফিরে তাকান। ডেকেছ? খালা মাত্রই মনে হলো যেন স্নেহা তাকে ডাকলো। স্নেহা জোর করে হাসে, এটা যেন তার বিষণ্ণতা লুকানোর ব্যর্থ চেষ্টা। শব্দগুলো কণ্ঠনালীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। দ্রুত চোখের পলক ফেলে সে, যাতে চোখের জল দুর্বলতা হয়ে সামনে না আসে। এরপর মাথার দুপাশে নাড়ায়, অর্থাৎ সে ডাকেনি। নীরব নাবদ উত্তর পেয়ে খালা চলে যান। বাহুল্য, স্নেহা একজন ইলেকট্রোভাত। তার পুরো জীবন জুড়ে মাত্র এই তিনজনই আছে, ছেলেবেলার সঙ্গী সাদিয়া আপু, রাব্বি ভাইয়া আর তার বেস্ট ফ্রেন্ড রুমা। নেহা সব দুষ্টামি আর আহ্লাদ এই তিনজনের সামনেই সীমাবদ্ধ, তাই এত স্বল্পভাষীও সেও। আজ খালাকে মুখ ফুটে বলতে পারল না, তোমাকে একটু মা বলে ডাকি, বা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। এই কথাগুলো সে লুকিয়ে রাখলো। রাতে তার প্রিয় ডায়েরিটার সব লিখবে, এই ভাবনা তাকেই টিকিয়ে রাখে। ডায়েরিটাও যে তার মতো বড্ড একা। যদি সেও লেখা বন্ধ করে দেয়, তবে ডায়েরিটাও দুঃখী হয়ে পড়বে। দেখতে দেখতে পুরো ক্লাসে শিক্ষার্থী ভরে যায়। স্নেহা স্বভাবলুভাবে মাঝখানের সিটে বসে, কারণ তার পাশে বসার মতো কেউ নেই। পুরো ৩৫০ জনের ক্লাসরুমে তার পাশে বসার জন্য একজনও নেই। সে ব্যাগ থেকে বই খাতা বের করছিল। এক্সকিউজ মি মিস, একটা ভাবী গম্ভীর অথচ শীতল পুরুষীয় কণ্ঠে কর্ণকুহে প্রবেশ করতেই স্নেহার শরীরে প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। মাথা তুলে লোকটার দিকে তাকাতেই না তাকাতেই আরেক দফা শিহরণ বয়ে যায়। তখনকার সেই ছেলেটা না কিছু না দেখে ছেলেটার বেঞ্চে ভেতরে ঢুকে যায়। স্নেহা তাকে এগিয়ে আসতে দেখেই নিজে একটু সরে যায়, ফলে বেঞ্চ বাকি জায়গাটুকু ছেলেটি বসে পড়ে। হঠাৎ সেই ছেলেটিকে এখানে দেখে স্নেহা যতটা না অবাক হয়েছে, তার চেয়েও দ্বিগুণ অবাক হয়েছে তাকে নিজের পাশে বসতে দেখে। তৎক্ষণাৎ ক্লাসে সবাই সোজা হয়ে বসে, কারণ ক্লাসে প্রবেশ করেছে ডিপার্টমেন্টের সবচেয়ে স্ট্রিক্ট প্রফেসর ঋষিকেত সোয়াইব। কলেজের সবচেয়ে দুষ্ট স্টুডেন্টরাও তার সামনে ভদ্র থাকার অপ্রণায় চেষ্টা করে। অল্প বয়সী এবং মারাত্মক সুদর্শন এই প্রফেসর রীতিমতো কলেজের বহু মেয়ের স্বপ্নের পুরুষ হয়ে উঠেছে। তবে ভাবনার বিষয় হলো, প্রফেসর ঋত্বিক সোয়াইবের পুরো চেহারা কলেজের অথরিটি ছাড়া আজ পর্যন্ত কোনো শিক্ষার্থী দেখেনি। তিনি সব সময় একটি মাস্কের আড়ালে নিজেকে রাখতে পছন্দ করে। তিনি অল্প কথা বলেন, খুব কম বাক্য ব্যয় করে, কিন্তু সেই অল্প কয়েকটি বাক্যই কারো জন্য ঔষধ সম। আবার কারো জন্য সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ রোগ প্রাণঘাতক ব্যাধি হয়ে ওঠে। ক্লাসে প্রবেশ সঙ্গে সঙ্গে সকল মেয়েদের দৃষ্টি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রফেসর ঋত্বিক
সইব। মেয়েরা একে অপরের দিকে তাকিয়ে কিশোরীর মনে অব্যক্ত অনুভূতিগুলো চোখের ভাষা বোঝানোর চেষ্টা করে। কিন্তু এই দিক থেকে স্নেহা যেন সবার থেকে আলাদা। প্রফেসর ঋত্বিক সইবের প্রতি সে কখনোই বিশেষ কিছু অনুভব করেনি, আর যদি কিছু থেকেও থাকে তবে তা শুধুই বিরক্তি। প্রফেসর ঋত্বিকের ক্লাসে স্নেহা কোনোদিনও মন বসতে পারেনি। যেখানে বাকি সব সাবজেক্ট স্নেহা টপাস স্টুডেন্টের তালিকায় প্রথম সারিতে থাকে, সেখানে প্রফেসর ঋত্বিকের ক্লাসে সে বারবারই দুর্বল। ফলে প্রফেসরের চোখে স্নেহা ইমেজটাও ততটাই নিচু। স্নেহা নিজেও জানে না প্রফেসর ঋত্বিকের ক্লাসের সময় তার ভেতরে এমন অস্থিরতা কেন কাজ করে। হাজার চেষ্টা করেও সে মনোযোগ দিতে পারে না। একটা অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরে, যার নাম দেওয়ার মতো শব্দ সে খুঁজে পায় না। কিন্তু আজ আজ সে খেয়ালই করেনি তখন প্রফেসর ক্লাসে প্রবেশ করেছে। আজ তার সমস্ত আগ্রহ, সমস্ত মনোযোগ আটকে আছে পাশে বসে থাকা সেই অজানা ছেলেটির দিকে। স্নেহা হৃৎপিণ্ডের গতি যেন দ্রুত গতি, ঘোড়াকেও ছড়িয়ে যেতে চাইছে না। ঘোড়া না, ঘোড়া থেকেও বেশি, হ্যাঁ ঠিক যেন ম্যাগলেট ট্রেনের মতো। নিজেকে হঠাৎ রক্তশূন্য মনে হচ্ছে তার। হাত পা যেন ঠান্ডা জমে গেছে, শরীরে কোনো তাপে অস্তিত্বই খুঁজে পাচ্ছে না। চোখ দুটো যেন পলক ফেলতেই ভুলে গেছে। শ্বাসগুলো ক্রম ভারী হয়ে উঠেছে, আর প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে সে টের পাচ্ছে এক ধরনের মাদকীয় কালনের ঘ্রাণ। ঘ্রাণটা সম্ভবত পাশে বসে থাকা সেই অচেনা ছেলেটির কাছ থেকে আসছে, অথচ ছেলেটির মধ্যে কোনো ভাবাবেগ নেই। সে সোজা হয়ে বসে সামনের দিকে তাকিয়ে আছে। প্রফেসর ঋত্বিকের কথা তার মনোযোগ একদম অটুট। এদিকে প্রফেসর ঋত্বিক কিছুক্ষণ ধরেই একটি নাম ধরে ডাকছে, কিন্তু সে নামধারী ব্যক্তি কোনো সাড়া পাচ্ছে না তিনি। এক সময় ক্লাসের সব দৃষ্টি গিয়ে আটকে পড়ে এক জায়গায়। স্নেহা, মিস স্নেহা, হোয়ার হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন? হ্যাভ ইউর লস্ট ইট? প্রফেসর চিৎকারে হঠাৎ স্নেহা ধ্যান ভাঙে। সে রীতিমতো কেঁপে ওঠে। তারপর দ্রুত প্রফেসরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তিনি কেন এত রেগে আছেন। আপনি কি অ্যাসাইনমেন্টে এসেছেন স্নেহা? অ্যাসাইনমেন্টের নাম শুনতেই স্নেহার মাথায় বজ্রপাত হয়। জাস্ট ইট। তাড়াহুড়া চক্করে সে তো অ্যাসাইনমেন্ট আনতেই ভুলে গেছে। ভয়ে ভয়ে সে জিভ দিয়ে শুকিয়ে আসা ঠোঁট ভেজা। স্নেহা দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, নো স্যার। লেজি ফলো ফলো শব্দ দুটো যেন আঘাত হয়ে আছড়ে পড়ল তার উপর। পুরো ক্লাস সামনে অপমানিত বোধ করল স্নেহা, কিন্তু সে অপমানও যেন কিছু না। সবচেয়ে বেশি অপমানিত লাগলো এই ছেলেটির সামনে এমন পরিস্থিতির শিকার হওয়া, যার সামনে নিজেকে কখনো দুর্বল, অচেতন কিংবা তুচ্ছ করে দেখতে চায়নি স্নেহা, যাকে নিয়ে সে এখনো কোনো নাম খুঁজে পায়নি, কিন্তু যার উপস্থিত মুহূর্তে তার আত্মসম্মানটুকু নাড়িয়ে দিয়েছে। আজ যদি কেউ তার দিকে না তাকাতো তবু হয়তো সে সহ্য করতে পারত, কিন্তু এই ছেলেটা যদি তাকিয়ে থাকে তাহলে সেই দৃষ্টি স্নেহের কাছে অপমানের চেয়েও ভয়ঙ্কর। স্যার, আগামীকাল অবশ্যই অ্যাসাইনমেন্ট নিয়ে আসব। এরপর আর আমি আপনাকে একদিনও সময় দেব না মিস স্নেহা। অনুমতি পাওয়া মাত্রই স্নেহা চুপচাপ বসে পড়ল। এবার আর সে সেই আগন্তুকের দিকে তাকালো না। পুরো ক্লাস জুড়ে মাথাটা নিচু করে রেখেই বসে রইল। এই মুহূর্তে স্নেহার অনুভূতি ঠিক এমন। সে চাইছে মাটি ফেলে যাক, আর সে নিজেকে তার ভেতর লুকিয়ে ফেলতে পারুক। একদিকে প্রফেসর ঋত্বিক আর একদিকে লেকচার দিতে শুরু করেছে, আর স্নেহা তার খাতা পাতায় অজান্তে আকাশের কিছু অ্যানিমেল চার্টার। যেন এই আঁকিঝুঁকির মধ্যে সে নিজেকে এই বাজে পরিস্থিতি থেকে সামান্য হলেও আড়াল করে রাখতে চাইছে।
লেকচার দিতে দিতে প্রফেসর ঋষিক আবারও খেয়াল করলো স্নেহা সেই অমনোযোগিতা। তিনি স্নেহার দিকে তাকিয়ে বলল, এরপরেও ওয়ার্ডটা কি মিস স্নেহা? স্নেহা তৎক্ষণাৎ হুঁশে ফিরে এলো। কিন্তু প্রফেসর ঠিক কেন কোন বিষয়ে লেকচার দিচ্ছে সে তো এতক্ষণ খেয়ালই করে নাই। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যা অপমান হতে হাত থেকে বাঁচতে চুপচাপ শান্ত ছিল, সেই আবার ঘুরে ফিরেই অপমান করে। মনে মনে কথাগুলো আওড়া স্নেহা। প্রফেসর বুঝে গেল স্নেহার পড়ার মনোযোগ দিচ্ছে না, তাই আর কিছুই বলে না। চুপচাপ দাঁতে দাঁত চেপে নিজের জায়গায় কন্ট্রোল করার চেষ্টা করলেন। একদিকে স্নেহা এবার সত্যি সত্যি পড়ার মন দেওয়ার চেষ্টা করলো। ব্যাগ থেকে ফিজিক্স বই বের করে চ্যাপ্টারটা খুলতে লাগলো। কিন্তু শুরু থেকে না ধরায় কোন পৃষ্ঠা পড়া তা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ সে খেয়াল করলো তার হাতের কাছ থেকে বইটা ধীরে ধীরে সরে যাচ্ছে। চমকে দ্রুত ঘাড় ফেরাতেই দেখলো পাশের বসার ছেলেটি তার বইটা নিজের দিকে টেনে নিচ্ছে। স্নেহা তাড়াহুড়ি করে নিজের হাত সরিয়ে নিল। ঠিক তখনই স্নেহার চোখে একটা বিষয় ধরা পড়ে। ছেলেটির পাশে তাকিয়ে সে বোঝে ছেলেটার সঙ্গে কোনো ব্যাগ নেই। গল্পটি সম্পর্কে আপনারা ভালো খারাপ অনুভূতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই পেজটি ফলো রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।